প্রিয় দর্শক, স্বাগত বিপিএল এর 11তম আসর নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। দর্শক, আজকে বিপিএল এর কোনো খেলা নেই, শেষ রাউন্ডের অপেক্ষা। এরপরে কিন্তু প্লে অফের উন্মাদনায় মাতবে বিপিএল। ইতিমধ্যে রংপুর রাইডার্স তাদের নৌকা পার হয়ে গিয়েছে। আমরা দেখেছি ফরচুন বরিশাল, তারাও কিন্তু প্লে অফে নিজেদের স্থানটা পোক্ত করে ফেলেছে। আর চিটাগং কিংস লাস্ট, তারাও কিন্তু তাদের জায়গাটা দখল করে ফেলেছে। এখন 4 নম্বর স্পটে কে খেলবে সেটা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন চলছে, কথা চলছে, এবং সেখানে কিন্তু দুটো দলের নাম চলে আসছে। একটা হচ্ছে দুর্বার রাজশাহী, আর একটা হচ্ছে খুলনা টাইগার্স। এবং খুলনা টাইগার্স নিজেদের সবশেষ ম্যাচে জিতে যেভাবে এগিয়ে আছে, আর খুলনা টাইগার্সের পক্ষে যারা আছে শুধুমাত্র খুলনার মানুষরা নয়, আমরা জানতে পেরেছি বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি তারাও নাকি খুলনার জন্য দোয়া করছে যাতে খুলনা তাদের জায়গায় প্লে অফে উঠে যায়, আর তারা যাতে এই যে আরও যে 7 দিনের এক্সট্রা খরচ, প্লেয়ারদের যে বেতন, সেটার থেকে মানে একটু হলেও মুক্তি পায়, তাদের ওপর যে চাপটা আছে সেটা যাতে কমে। আমরা সেটা জানতে পেরেছি। সেই দলটার নাম বলবো না, নামটা আপনারাই ভেবে নিন কোন দল হতে পারে। জোকস অ্যাপার্ট, আমরা এই বিপিএলের যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে, কালকে শেষ রাউন্ড শুরু হবে, সেটা নিয়ে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে যাদেরকে এই বিষয়ে কথা বলার জন্য এনেছি, দুজনেই কিন্তু ক্রিকেটার। একজন বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার, আরেকজন আপকামিং উইমেন ক্রিকেট স্টার। আমাদের সাথে আছেন হাসিবুল হোসেন শান্ত, জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা, এবং একই সাথে আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। তিনি জাতীয় ক্রিকেট দলে খেলেছেন লাস্ট আয়ারল্যান্ড সিরিজে, বাংলাদেশের একজন আপকামিং উইমেন ক্রিকেট স্টার, যাকে নিয়ে আমরা আজকের বিপিএল নিয়ে গল্প করব, তার মতামত জানবো। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাই বিপিএল নিয়ে, তবে কথা বলার আগে আমরা একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। আমরা যদি আপনাদেরকে দেখাতে পারি, একটা পোস্ট এসেছিল দুর্বার রাজশাহী অফিসিয়াল পেজ থেকে, যে একটা বিস্ফোরণ নাকি হতে যাচ্ছে, এবং সেটা বিকেল 4টায়। সেই বিকেল 4টা টানতে টানতে 5:30 হয়ে গেল। 5:30টার একটু পরেই বিস্ফোরণটা হলো। আমরা মনে করেছিলাম এমন কোনো হয়তোবা বিস্ফোরণ হবে, আমরা হয়তোবা জানতে পারবো ক্রিকেটাররা যে তাদের পাওনা পেয়ে গিয়েছে, কিংবা এরকম কোনো কিছু, যে না আর কোনো ঝামেলা নেই, আর কোনো ভয় নেই, কিংবা নতুন কোনো বিদেশি আসছে। যদিও বা তাদের খেলার সম্ভাবনা এখনও নেই প্লে অফে, কিন্তু শেষ পর্যন্ত বিকেল 4টার জায়গায় আরও অনেক পরে ব্লাস্টটা হয়েছে। ব্লাস্টটা কী হয়েছে আপনাদেরকে খুব মজার একটা গল্প বলি। সেটা হচ্ছে তারা এই লিগের শেষ দিকে এসে, যখন তাদের খেলা প্রায় শেষ, আর কোনো খেলা থাকার সম্ভাবনা খুবই কম, তখন তারা একটা থিম সং প্রকাশ করেছে। সেই থিম সংটা ছিল তাদের ব্লাস্ট। মানে পৃথিবীর আর যা কিছু, যে কোনো দিক দিয়ে যা কিছু হয়ে যাক, আমরা আমাদের মতো করেই চলবো, এইভাবে আনপ্রেডিক্টেবল ওয়েতেই আমরা চলবো। মানে আনপ্রেডিক্টেবল ছিল কি না, মানে হাসিবুল হোসেন শান্ত, আপনি যখন ব্লাস্টের ব্যাপারে চিন্তা করেছেন দুর্বার রাজশাহীর, কোন জিনিসটা মাথায় এসেছিল ব্লাস্টের? অনেক কিছু। কি আসতে পারে? মানে প্রথম থেকে তো কথা তাদের হচ্ছিল, আর্থিক একটা ঝামেলা হচ্ছিল, প্লেয়াররা টাকা পাবে না কি পাবে, হোটেলের রেন্ট দিতে পারছে না, এগুলো অনেক কিছুই মনে হচ্ছিল তারা একটা কিছু বলবে। বাট থিম সং যে দিবে এটা আসলে কল্পনা করিনি। বাট তারপরেও বলবো, দুর্বার রাজশাহী কিন্তু তারা এই সব পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা নাম্বার 4-এর টিম হিসাবে আছে। এটা কিন্তু একটা, আমি বলবো যে তাদের একটা পাওয়ার এটা। তারপরে যদি দেখেন খুলনা যদি হেরে যায় লাস্ট ম্যাচে, তাহলে কিন্তু রাজশাহী খেলবে। সো সব দিক দিয়েই তারা ঝামেলা আছে, আবার টিমও কিন্তু আবার উপরের সারিতে আছে। এটা বিশাল ব্যাপার কিন্তু রাজশাহী। এটা কি মানে আমরা ক্রেডিটটা ক্রিকেটারদের দেবো কিনা? কারণ তাসকিন বিজয় যেভাবে জিনিসগুলো নো ডাউট মানে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে, এবং তারা কিন্তু মানে একটা ম্যাচ ফরেন ছাড়া খেলে কিন্তু হারিয়েছে রংপুরকে। বিদেশিদেরকে ছাড়া তারা রংপুর রাইডার্সের মতো একটা টিমকে হারিয়ে দিয়েছে। মানে আসলে মানে তারা যে খেলার প্রতি এত মানে ডিটারমিনেশন, সেটাই প্রমাণ দিল তাসকিন, যে হ্যাঁ যাই হোক না হোক আমরা খেলার মাঠে 100% খেলবো, সেটা কিন্তু তারা প্রমাণ দিয়েছে। তারপরও মানে এই ব্লাস্টটা ওনার অনেক ধরনের প্রমাণ দিচ্ছে, অনেক কমিটমেন্ট ছিল, সেগুলো মানে পূরণ হচ্ছে না ঠিক মতন। আশা করবো উনি পূরণ করবেন। অবশ্যই হাসিবুল হোসেন শান্ত খুব আশাবাদী একজন মানুষ, সাধারণত মানে স্বল্পভাষী, এইসব ঝামেলা নিয়ে কম কথা বলতে চান। তবে আজকে তো কিছু ঝামেলা নিয়ে কথা বলতেই হবে, শুধুমাত্র পেমেন্ট ইস্যু না, আমাদের কিছু আকসু রিলেটেড কিছু জিনিস আছে, কিছু ফিক্সিং রিলেটেড জিনিস আছে, সেগুলো নিয়ে কথা হবে। দুঃখিত, সুমনার কাছে জানতে যাচ্ছিলাম বিপিএলটা কেমন ফলো করছেন, কোন দলটাকে ফলো করছেন? পার্টিকুলারলি কোনো দলের নাম বলতে চাই না। পুরো বিপিএলের প্রথম ম্যাচগুলোতে আমি মাঠে গিয়েই দেখেছি খেলা।
তো পার্টিসিপেশন স্পেশালি ক্রাউড অনেক বেশি ছিল। আমরা এত ঠান্ডার মধ্যে ক্রাউড বা অনেক দিন পর নতুন যারা এসেছে, নতুন বোর্ড কিভাবে বিপিএলটা করে ওটা নিয়ে অনেক কথা হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হয় ওভারঅল যদি এভাবে চিন্তা করেন সো ফার সো গুড, বাট কিছু কিছু ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা আমরা একটা সাকসেসফুল বিপিএল দেখতে পারতাম। তারপরেও আমার কাছে মনে হয় এই জিনিসগুলো পজিটিভলি নিয়ে মাঠের ক্রিকেটটা আমরা কিভাবে খেলছি এটা যদি বলি, মাঠের ক্রিকেট কিন্তু ভালো হয়েছে। মিরপুর মাঠে এবার অনেক রান হয়েছে এবং চিটাং মাঠে আমরা 220-200+ স্কোর অনেকগুলো দেখেছি। তো ওই নেগেটিভ জিনিসগুলো যদি আমরা বাদ দিয়ে দেখি তাহলে কিন্তু বলবো যে মাঠের খেলা কিন্তু অতটা খারাপ হয়নি। জি, 6টা বছর আপনি বাংলাদেশে ছিলেন না, আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন, সেখানে অস্ট্রেলিয়ার যে নারীদের যে ঘরোয়া ক্রিকেট রয়েছে সেখানে খেলেছেন, সেখানে পারফর্ম করেছেন, সেখানে উইকেট পেয়েছেন। তো ওইখান থেকে আপনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দেখছেন, সেটা নারীদের এনসিএলটা হোক কিংবা আরও অন্যান্য যে ঘরোয়া ক্রিকেট আছে সেটা দেখছেন, মানে সব কিছু মিলিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আপনি পুরুষ বলেন নারী বলেন কেমন পার্থক্যটা আপনি আন্দাজ করতে পারছেন? দেয়ার হ্যাভ লটস অফ আসলে ডিফারেন্স। এই জন্য অস্ট্রেলিয়া টিম কিন্তু এমনি আপনি শুধু উপরের দিকে চর্চা করে ন্যাশনাল টিমকেই আপনি লুক আফটার করে একটা ভালো ন্যাশনাল টিম করতে পারেন না। ইউ হ্যাভ টু লুক আফটার দ্য গ্রাসরুট লেভেল এবং ইনফ্রাস্ট্রাকচার, যে মাঠ থেকে শুরু করে কোচ থেকে শুরু করে ডেভেলপমেন্টের যে ব্যাপারগুলো এসব অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পিন পয়েন্ট এরিয়াগুলো অনেক বেশি তারা লুক আফটার করে, যে আমি একদম জুনিয়র লেভেল থেকে স্কুল লেভেল থেকে ক্রিকেটটাকে কিডসদেরকে, আর বাইরের দেশে স্পেশালি অস্ট্রেলিয়াতে ক্রিকেটের সাথে অন্য স্পোর্টসের দেখা যায় কম্প্যারিজম চলে আসে, তখন তারা বাচ্চাদেরকে মাঠে গিয়ে বুস্ট আপ করা, প্লেয়াররা গিয়ে এই ধরনের অনেক আলাদা প্রোগ্রাম থাকে যেগুলোকে ইনস্পায়ারিং বাচ্চাদের জন্য। সেজন্য দেখা যাচ্ছে যে ক্রিকেটটাকে তারা ছোটোবেলা থেকে পছন্দ করছে বা মাঠে যাচ্ছে। ইট নট নেসেসারি ইউ হ্যাভ টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম, ইউ ক্যান জাস্ট লাইক লাভ দ্য গেম, ওয়াচ দ্য গেম। সো এই ব্যাপারগুলো যখন আমরা আরেকটু চিন্তা করব বা ভেবে দেখব, দেখা যাবে যে আমাদের ক্রিকেটটাও অনেক ডেভেলপ করবে, বাট উই হ্যাভ টু লুক আফটার দ্য গ্রাসরুট লেভেল এবং ইয়াঙ্গার ক্রিকেট টু। অবশ্যই এটা আমাদের এই প্র্যাকটিসটা আনা উচিত। শান্ত ভাই, আর বিপিএলে এবার ফিরতে চাচ্ছিলাম, কালকে যে দুটো ম্যাচ রয়েছে সে দুটো ম্যাচ দিয়েই কিন্তু বিপিএলের যে লিগ পর্বের খেলাগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাবে। আমরা যদি দেখি কালকের ম্যাচগুলো, আগামীকালকে কিন্তু ম্যাচ রয়েছে খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস। খুলনা টাইগার্সের কিন্তু এখনও স্থানটা পাকাপোক্ত হয়নি, 4 নম্বরটা ঢাকা তারা যেহেতু রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে এরকম একটা ম্যাচে, নাইম শেখ সেঞ্চুরি করেছেন। ঢাকা ক্যাপিটালসের অ্যাগেনস্টে ম্যাচ আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স। আপনার কি মনে হয় যে এই ম্যাচটা হারিয়ে দিতে পারবে ঢাকা ক্যাপিটালসকে খুলনা টাইগার্স? হয়তো যদি আপনি ম্যাচের অ্যানালাইসিস দেখেন, প্লেয়ারদের পারফরমেন্স দেখেন, সেই হিসাব করলে খুলনা টাইগার্সকে এগিয়ে রাখবো। বাট টি20 খেলা, 120-এর খেলা বলা ভেরি ডিফিকাল্ট লাগে। যদি তামিম লিটন যদি ওই দিন চমৎকার ক্রিকেট খেলে ফেলেন, যেমন নাইম শেখ লাস্ট ম্যাচে চমৎকার ব্যাটিং করছে, তো সেটা ডিপেন্ড করবে আসলে। তারপরেও টিম অনুযায়ী আমার মনে হয় যে খুলনা টাইগার তারা রংপুরকে হারিয়ে বুঝতে পারছে। তাদের ওপেনিং জুটিটা ভালো, মিরাজও ভালো খেলছে, নাইম শেখও সুপার ব্যাটিং করছে এবং মোটামুটি বলার যারা সবাই পারফর্ম করছে। সো মিথুন আলী ভালো ব্যাটিং করছে। তো সেদিক দিয়ে চিন্তা করলে আসলে তাদের ঢাকায় যেমন তামিম লিটন রান না করলে কিন্তু তেমন একটা সাপোর্ট পাচ্ছে না, কিন্তু ওদের কিন্তু আফিফ, বিশেষ করে অঙ্কনের কথা বলবো, চমৎকার খেলছে। সো সেদিক দিয়ে চিন্তা করলে তাদের ফরেনও ভালো। তো আমার মনে হয় যে খুলনা টাইগারের চান্স বেশি। অবশ্যই খুলনা টাইগার্স মানে এটা হলে কি, হ্যাঁ রান রেট আছে, তবে রান রেটে খুলনা টাইগার্স এগিয়ে আছে অবশ্যই। তবে এই ক্ষেত্রে দুর্বাটা চেয়ে কিছুটা হলো বেঁচে যাবে কিনা, এইটা কি দুর্বাটা চেয়ে বেঁচে যাবে কিনা এইটা একটা জিনিস। আবার এটা দুঃখ হবে কিনা যে আমরা তাসকিন কিংবা এনামুল হক বিজয়দের যে এই যে স্রোতের বিরুদ্ধে যে ফাইট করার যে তাড়না, সেটা আমরা দেখতে পারবো না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। প্লেয়ারদের জন্য এটা খুবই দুঃখজনক যে তারা যদি যেভাবে এখানে এসেছে, যদি মেন্টালি আরও ফ্রি থাকতে পারতো, হয়তো বা আরও কয়েকটা ম্যাচ তারা জিততে পারতো। বাট এই এত কিছুর মধ্যেও যে তারা এসেছে, এটা বিশাল ব্যাপার। তারপরেও টিম অনুযায়ী যদি চিন্তা করেন, ভালো টিমই যাওয়া উচিত। আমি মনে করি যে দুর্বার রাশিদ থেকে খুলনা টাইগার্স বেটার টিম। অবশ্যই বেটার টিম অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড খুলনা টাইগার্স অবশ্যই ভালো দল। এবং মেহেদী হাসান মিরাজ তারাই কিন্তু খুলনা টাইগার্সের যে ফ্র্যাঞ্চাইজি, তাদের পেমেন্ট ইস্যুস নিয়ে অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে কীভাবে জিনিসগুলো অন প্রসেসে হচ্ছে। আমরা একটু ঢাকা ক্যাপিটালস নিয়ে আলোচনা করব। হিসাবে তো ঢাকা ক্যাপিটালস তাদের সম্ভাবনা শেষ, তবে ঢাকা ক্যাপিটালস যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও বেশ গুরুত্ব দিতে হবে, বাহবা দিতে হবে। অফ দ্য ফিল্ড
তাদের পারফরমেন্সটা দারুণ ছিল অন দ্য ফিল্ডের তুলনায়। ঢালিউড কিং শাকিব খানের দল, কিন্তু এই যে লিটন দাস, যেই দলে লিটন দাস রয়েছেন, তানজিদ হাসান তামিম রয়েছেন, সাব্বির রহমানকে অ্যাড করা হয়েছে, মোসাদ্দেক হোসেনকে অ্যাড করা হয়েছে, তারপরও মুস্তাফিজুর রহমান আছেন, সেই দলটা কেন শাকিব খানকে সেই আত্মবিশ্বাস এনে দিতে পারলেন না? আমরা যারা ঢাকাবাসী কষ্টের আমার মনে কথা, হয় যে তাদেরকে কেন দিতে পারলেন না? স্টার্টিংটা যখন লিটন তখন কিন্তু অতটা ফর্মে ছিল না, স্টার্টিংটা টি-টোয়েন্টিতে ভেরি ইম্পর্টেন্ট। সো লিটন যদি আগে থেকে স্টার্টিংটা ভালো দিতেন হয়তো বা অন্যরকম রেজাল্ট হতো। তারপরে আপনি সাব্বির রহমানের কথা বলেন, মোসাদ্দেকের কথা বলেন, তিসারা পেরারের কথা বলেন, তারা কিন্তু যে ধরনের আশা আমরা করেছি তাদের কাছ থেকে, যে সার্ভিসটা পাওয়ার আশা, সেটা কিন্তু আমরা টোটালি পাইনি। একটা ম্যাচে হয়তো বা সাব্বির রহমান একটু ভালো খেলেছে, মুস্তাফিজ যে ধরনের বোলিং করেন সেটাও আমরা কিন্তু আমাদের চোখে পড়েনি, এবং তাদের যে ফরেন কালেকশন সেই জায়গাটায় তারা কিন্তু একদমই পিছিয়ে ছিল। এটাকে এই কারণে দেখুন, আমরা দেখে থাকি, মানে আপনি একজন লিজেন্ডারি ক্রিকেটার, আপনিও এটা একমত হবেন যে যখন পিএসএল থাকে, যখন আইপিএল থাকে, আমরা দেখি টিমগুলোর যে ড্রাফট টেবিল থাকে সেখানে একজন লিজেন্ডারি ক্রিকেটার থাকে তাদের আইকন হিসেবে, তাদের মেন্টর হিসেবে কিংবা কোচ হিসেবে। কিন্তু ঢাকা ক্যাপিটালস এত টাকা নিয়ে একটা টিম করলো, অথচ একজন ক্রিকেটিং ব্রেইন ছিল না। এইটা যদি এটা বিশাল একটা ফ্যাক্টর। অ্যানালাইসিসটা করা, কাকে নেবেন, কি তার স্ট্রাইক রেট কেমন, তার খেলার সংখ্যা, সে কেমন রান করেছে, সব কিছু দেখে আসলে টি-টোয়েন্টিটা আসলে নামটা চেয়ে বেশি স্ট্রাইক রেট, তার অ্যাভারেজ, এগুলো বেশি এফেক্ট করে। সো আমার মনে হয় যে সেখানে হয়তো বা তারা ড্রাফটে নেননি, বাট অবশ্যই বাইরে কারোর সাথে কথা বলে টিম করেছেন, থাকলে ভালো হতো ওই সময়। যার দরুন আমার কাছে মনে হয় যে ফরেন প্লেয়ারের কালেকশন তারা ওইভাবে করতে পারেনি। এবং হয়তোবা লিটন দাস আর তানজিদ হাসান তামিমের পরে তার যে ব্যাটিং ডেপথ, ওইটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করা হয়নি দেখেই পরবর্তীতে সাব্বির রহমানকে অ্যাড করা হয়েছে। রাইট। তো সেদিক দিয়ে আসলেও আমি বলবো যে আরেকটু চিন্তা ভাবনা করে টিম করা উচিত ছিল। অবশ্যই। জান্নাতুল সুমনা, আপনি মানে এই পুরো লিগে কোন দলটা আপনাকে সবচেয়ে বেশি মানে হতাশ করেছে, আর কোন দলটা আপনাকে সারপ্রাইজ করেছে? তাদের পারফরমেন্স দেখে মনে হয়েছে কালেকশন ওকে, কিন্তু পারফরমেন্সটা দুর্দান্ত করেছে, আর কারা হতাশ করেছে? আমার কাছে পার্টিকুলারলি মনে হচ্ছিল যে খুলনা টাইগার্সের কথা বলতে হয়। ওরা কিন্তু ফরেন যে প্লেয়ারগুলো রয়েছে, আমরা হয়তো বা খুব বিগ প্রোফাইলে প্লেয়ার ওভাবে ছিল না, কিন্তু ডোমেস্টিক যে পারফর্মাররা ছিল, নাইম শেখ থেকে শুরু করে মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, তারা কিন্তু নেক্সট, আমরা যদি সাকিব তামিমদের পরে যে নেক্সট জেনারেশন ক্রিকেটার বলি, আমার কাছে মনে হয় খুলনা টাইগার্সে, খুলনা টিমে এই প্লেয়াররা ছিল, এবং তারা মানে ওই পর্যন্ত ভালো খেলেছে, এবং আমি অনেক বেশি আশাবাদী। কালকের একটা ওদের ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে ঢাকার সাথে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয় যে তারা জেতার পসিবিলিটি আছে, এবং তারা হয়তো বা সেই ফাইনালে গিয়ে বা রানার্স আপ চ্যাম্পিয়ন হলেও আমি সারপ্রাইজ হব না। আর যে দলটা আপনাকে হতাশ করেছে? হতাশ করতে বলতে আমার কাছে মনে হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটে আরেকটু বেশি ওনারদের বা অফিসিয়াল যারা আছে আরেকটু ক্যালকুলেটিভলি চিন্তা করলে আমার কাছে মনে হয় যে সিলেট টিমটার উচিত ছিল আরেকটু মানে বাইরের প্লেয়াররা বা দেশি যে প্লেয়াররা রয়েছে, ওই যে সিলেটের মানুষ বসা, আই এম সরি টু সে, না এটুকুর ব্যাপার না, রাইট কথা বলেছে। না দুইটাই করলাম, মানে সিলেট নিয়ে, হ্যাঁ হয়তোবা মানে সিলেট নিয়ে আপনার হতাশাটা বেশি, যে সিলেট টিমটাতে মনে হয়েছে যে আরেকটু কিছুটার একটু ঘাটতি ছিল, স্পেশালি প্লেয়ার পার্সপেক্টিভের দিক থেকে একটু আরেকটু ভালো। সিলেটের ক্যাপ্টেন কিন্তু অন্যান্য খেলায়, মানে ধরেন এনসিএল বলেন, লিগেও বলেন, রেগুলার প্লেয়ার, মানে সব খেলা তো দেখা যায় যে সব খেলা খেলছেন না, সেখানে উনি ক্যাপ্টেন হয়েছেন। তো সিলেটের মানে অবশ্যই আমরা ক্যাপ্টেন সিলেকশন নিয়ে তো কথা বলবো, আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। তবে আমরা ক্যাপ্টেন অনেক বড় একটা ব্যাপার, একটা দলের কাণ্ডারি যিনি ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন নিয়ে অনেকগুলো অভিযোগ থাকে, প্রশ্ন থাকে। আমাদের সাথে থাকুন, একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে ক্যাপ্টেন নিয়েও কথা হবে। বিরতির পর আবারও ফিরে এলাম বেলামা ইনসাইড দ্য পিপল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, এবং সাথে আছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জান্নাতুল সুমনা। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, বিপিএলের দলগুলো কিভাবে হয়, আর সেই দলগুলোর ক্যাপ্টেন কারা হন, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক সমর্থকের থেকে থাকে। বিশেষ করে এইবারের আসরে সেই প্রশ্ন বারবার এসেছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। আমি একটু শান্ত ভাইয়ের কাছে যেতে যাচ্ছিলাম। আপনি ক্যাপ্টেন্সির কথা বলছিলেন, আপনার সিলেট স্ট্রাইকার্স আপনি আরিফুলের কথা বলছিলেন, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আমরা যদি ধরে বলি ঢাকার ম্যাথিউজ, আমার এই দুটা টিমের ক্যাপ্টেন্সি আসলে ঢাকা এবং সিলেট, রাইট? তো মানে সিলেটে যদি ওইটা না হতো, ধরুন ওইখানে সিনিয়রদের মধ্যে জাকের আলী অনেক, জাকির হাসানকে যদি না দেওয়া যেত, খুব বেশি হলে আমি রনি তালুকদারকে দিতে পারতাম, কারণ রনি তালুকদার অনেক বছর ধরে খেলছেন। তো এই জিনিসটা কেন হয় না? ইভেন ঢাকায়ও থিসারা পেরেরার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন হয়,
অনেক কথা আসে, যেখানে লিটন দাস টিমে আছেন সেখানে কেন থিসারা পেরেরা আর কেন সিলেটে আরিফুল? এটা আসলে টিমের যারা ওনার আছেন তারা ভালো বলতে পারবেন তাদের কি ধরনের প্ল্যান, তারা কেন দিয়েছেন। এটা আসলে সম্পূর্ণটা টিমের ওনার এই বিষয়টা বলতে হবে। আসলে তারা কি চিন্তা করে টিম করেছেন সেটার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে আসলে আমি টিমের ভিতরে নাই, সো মানে আমরা তো বাইরে থেকে দেখে কেন ওনাকে ক্যাপ্টেন্সি দিল, অনেক কারণ থাকতে পারে যেটা যার দরুন তারা ক্যাপ্টেন্সিটা দিচ্ছে। বাট টিম যদি তারা জিতার চিন্তা করতো, যদি আপনি নেগেটিভভাবে চিন্তা করেন, তারা যদি পজিটিভভাবে থাকতো তাহলে হয়তো আমার মনে হয় ওকে দিত না। তাদের প্ল্যান ছিল মনে হয় এই বছরটা সিলেটের হয়তো মানে কন্ট্রাক্টের শেষ বছর তারা কোনো মতে পার করতে চেয়েছে। মানে জিনিসটাকে অনেকটা দায়িত্ব সেরে নেওয়ার মতো এরকম দায় সারা করছে। তারপর তাদের ওনারদের মধ্যেও মনে একটা ভিতরে ভিতরে গ্যাঞ্জাম আছে, সেটাও একটা কারণ হতে পারে। একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অন্য সময় দেখি যে দলের সবচেয়ে বড় যে তারকা কিংবা সবচেয়ে এক্সপিরিয়েন্স যে তারকা কিংবা সবচেয়ে ইনফ্লুয়েন্স যার আছে তাকেই ক্যাপ্টেন দেওয়া হয়। বরিশালে যেমন আমরা তামিমকে দেখেছি, নুরুল হাসান সোহান পরীক্ষিত একজন ক্রিকেটার, জিএসএল জিতিয়েছেন, তাকে রেখেছে। কিন্তু এই পার্টিকুলার যারা আছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা, তারা কেন দলের বেস্ট প্লেয়ার কিংবা ন্যাশনাল টিমের স্টারকে তারা কেন চুজ করেন না? এটা কি করা উচিত না? অবশ্যই করা উচিত। বললাম না, মানে তাদের কি ধরনের চিন্তা ভাবনা নিয়ে খেলছেন সেটার উপর ডিপেন্ড করে। অবশ্যই। আমি একটু সুমনার কাছে যেতে চাই। সুমনা, কার ক্যাপ্টেন্সিটা ভালো লাগছে সবচেয়ে বেশি? হয়তোবা তামিম ইকবালের কথাই আমরা বলবো। একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার, একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং একই সাথে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সিটা কেমন লাগছে? যদিও বা এখন লুজিং স্ট্রিকে আছে, বাট যখন উইনিং স্ট্রিকে ছিল তখন ওর ক্যাপ্টেন্সিটা কেমন লেগেছে? স্পেশালি তার সোহানের উইকেট কিপিংটা তো বলতে হয় অসাধারণ। আর উইকেট কিপার ফ্রম উইকেট কিপিং পার্সপেক্টিভ এটা মাঠটা ভালোভাবে দেখা যায় বা বোঝা যায়, কন্ট্রোল করা যায়। তো নর্মালি বেস্ট অপশন থাকে উইকেট কিপার, বাট ইফ ইউ হ্যাভ বেটার অপশন ইউ ক্যান গো ফর ইট। কিন্তু সোহান সোফার কোয়াইট লং বাংলাদেশ টিমে খেলছে এবং ডোমেস্টিক খেলছে, এবং যেভাবে সে রংপুর টিমকে সার্ভিস দিচ্ছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে কথাটা বলা হয়, সোহানকে দেখলে বোঝা যায়। লাস্ট 4টা ম্যাচ যদিও হেরেছে, তারপর আমার কাছে মনে হবে যে ক্যাপ্টেন্সির যে ব্যাপারটা, সোহানকে অবশ্যই আমি 100-এ অ্যাটলিস্ট 80+ মার্ক দিব, মানে আমার পয়েন্ট অফ ভিউ। আপনার কি মনে হয় যে ন্যাশনাল টিমে কল আপ পাওয়ার মতো পারফর্ম করছে? মানে কল আপ কি পারফরমেন্সের ভিত্তিতে না। আমরা এর আগে ন্যাশনাল টিমে অনেক ক্রিকেটারকে দেখেছি যারা কিনা অ্যাটলিস্ট তার লিডারশিপ কোয়ালিটির জন্য তারা ন্যাশনাল টিমে, আমি মাশরাফি বিন মুর্তজার কথা বলতে পারি, মানে নুরুল হাসান সোহানের এরকম ম্যাটেরিয়াল আছে কিনা যে উনি অ্যাটলিস্ট একজন লিডার হিসেবে তিনি আরেকটা চান্স পেতে পারেন? কারণ ইনজুরির কারণেই তো তিনি দল থেকে বাদ পড়েছিলেন। লিডার হিসাবে পাওয়ার থেকে আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু লুক দ্য অপশন। যদি আপনার কাছে উইকেট কিপার, যেহেতু সে উইকেট কিপার ব্যাটসম্যান, আপনার দেখতে হবে উইকেট কিপার ব্যাটসম্যান টিমে কে আছে, তার থেকে যদি সে ভালো করে। আমরা দেখছিলাম যে লাস্ট কয়েক বছর থেকে বাংলাদেশের লিডিং, যদিও শান্ত এখন ক্যাপ্টেন হিসাবে রয়েছে, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে বিসিবি লুকিং ফর সামওয়ান হু ক্যান হ্যান্ডেল দ্য টিম বেটার। এখনও খুঁজছে, যেটা আমরা হয়তো বা T20-তে দেখলাম, আর চেঞ্জ হয়েছে। ওডিআই টেস্টে স্টিল শান্ত যদিও রয়েছে। আমার কাছে মনে হয় ইফ ই ক্যান ডু ওয়েল অ্যাজ এ ক্রিকেটার, ওয়াই নট, বাট ইট শুড বি নট উইথ দ্য ওয়ে যে ক্যাপ্টেন্সির জন্য ভালো করছে দেখে খেলবে। হি হ্যাভ টু পারফর্ম ওয়েল, দেন সে লিটন আছে, যাকে অবশ্যই, মানে আসলে অপশন তো অনেক আছে, সেখানে সোহানের জায়গাটা কতটুকু দেখছি শান্ত ভাই, যদি আপনি বলতেন। এখন বর্তমানে যারা ওর জায়গায় যারা ব্যাটিং করছেন তারা কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করছেন। সো আমার মনে হয় যে শুধু কিপিং দিয়ে আসাটা টাফ হবে। আর আপনি যদি দেখেন লাস্ট 2টা ম্যাচে ফাইটটা মেবি কি জাকের আলী অনেকের সাথেই হচ্ছে। জাকির আলী এখন বর্তমানে তো তাই বলবো। আর আপনি যদি বর্তমানে একটা জিনিস খেয়াল করতে হবে যে সোহান যখন আর্লি উইকেট পড়ে যায়, লাস্ট 2টা ম্যাচে যদি দেখেন, ও কিন্তু ওইটাকে টেনে নিয়ে যাওয়ার আমি খুব কম দেখেছি যে টেনে নিয়ে যেতে পেরেছে পার্টিকুলার একটা ইনিংস ছাড়া। হ্যাঁ। তো সেই জায়গাটা মনে একটু হলেও সোহানকে ওইভাবে নেওয়া হয় না, কারণ আর্লি উইকেট পড়ে গেলে উনি যে এটা ধরে নিয়ে যে খেলাটাকে বের করে নিয়ে আসবে সেটা, বাট আপনি ওনাকে যদি 20 বল 25 বল দেন, উনি কিন্তু ডেঞ্জার প্লেয়ার ওই সময়টা। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় কিপিং তো নো ডাউট হি ইজ দ্য বেস্ট এখন পর্যন্ত সোফার। বাট ওই ক্ষেত্রে ওই জায়গাটায় জাকির আলী অনেক বেটার ক্রিকেট খেলছে। সাইফুদ্দিন তো আসতে পারছেন না, বাট ওর সাথে এমন জাকির আলী অনেকই একটা ইয়ে আছে। আর মুশফিক উনিও কিপিং করেন, শান্ত কিপিং করেন, এতগুলি কিপার আসলে টিমে তখন প্রয়োজন হয় না। অবশ্যই আমরা একটু টপ
স্কোরার এবং টপ যে বোলার তাদের তালিকাটা একটু দেখতে চাই এখন পর্যন্ত দিকে কারা কারা টপে আছেন। মোহাম্মদ নাইম তিনি লাস্টে যে সেঞ্চুরিটা করেছেন তারপরে তিনি সবার টপে চলে এসেছেন। তানজিদ হাসান তামিম সেকেন্ডে নেমে গিয়েছেন, যদিও তার আর যেহেতু ম্যাচ নেই তারও সেই উপরে তামিমের যাওয়ার match সুযোগটা আছে, নেই। একটা একটা আছে। ম্যাচ আছে, জাস্ট একটা ম্যাচ আছে খুলনারও একটা আছে, ঢাকা তাদের ক্যাপিটালস। দুজনের সাথেই খেলা আছে। হ্যাঁ, দুজনেরই খেলা আছে। এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর, তার খেলা নেই এনামুল হক বিজয়, তারপরও তিনি আছেন টপ 5-এ। জাকির হাসান আছেন, লিটন দাস আছেন। নতুনটাও কি দেখতে পাচ্ছেন, মানে নতুন কেউ, আমরা যে বিপিএল যেটা করছি, তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান তামিম, বাট তানজিদ হাসান তামিম তো তিনি খেলছেন অলরেডি ন্যাশনাল টিমে। হ্যাঁ সোফার মানে আপনি বিপিএল এর হিসাব করলে তো ও এইবারই প্রথম সব খেলা জি। খেলছেন। লাস্ট বিপিএল কিন্তু সব খেলা খেলতে পারেনি, মানে ফরচুন বরিশালে ছিলেন, হ্যাঁ। বাট সব কটা ম্যাচ পাননি। তো সেই হিসাব করলে তামিম আছে, জাকির হাসান আছে। কিন্তু তারপরও যে উদ্দেশ্যে আমরা বোলারদের তালিকাটাও দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা বোলারদের তালিকাটা তাসকিন দেখতে চাই। 25টা তাসকিন সবার উপরে আছেন যথারীতি 25 25টা। উইকেট নিয়ে। এই BPL এ ফাহিম কিন্তু- আশরাফ, তাসকিনকে টপকে যাওয়ার একটা সুযোগ আছে ফরচুন বরিশালের। আকিব জাভেদ আছেন রংপুর রাইডার্সে 19 উইকেট নিয়ে। খুশদিল শাহ 17 উইকেট নিয়ে আছেন, আর খালেদ আহমেদ তিনিও 17 উইকেট নিয়ে আছেন। শান্ত ভাই, আসলে প্রশ্ন যে আমরা তো বিপিএলটা করি, অন্য দেশের লিগে দেখি যে কোনো একটা ক্যারেক্টার থাকে যে কিনা মানে ওই সিজনের ওয়ান্ডার হয়ে যায়। আমরা এর আগে ব্যাটিংয়ে যেমন মুনির শাহরিয়ারকে দেখেছিলাম, তিনি ওই এক সিজন পারফর্ম করে হারিয়ে গেলেন। কিন্তু এই সিজনে আসলে আপনি কোনো চমক কি দেখছেন না? খালেদ খুব ভালো বোলিং করেছে এবারে, যদি আপনি ওইভাবে চিন্তা করেন। ওর কাছ থেকে সাধারণত দেখা যেতে হয় অনেক বেশি রান দিয়ে দেয়, এবার কিন্তু রানও কম দিয়েছে, উইকেটও কিন্তু নিয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করলে খালেদ সারপ্রাইজ বোলিং করেছে। আর আপনি যদি দেখেন তাসকিন কিন্তু 25 উইকেট কিন্তু বিপিএলে ফার্স্ট জি। হায়েস্ট উইকেট। 23 মনে হয়, সাকিব মনে হয় 21টা না 20টা হায়েস্ট ছিল। তো তাসকিন তো নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট বলার বাংলাদেশের বর্তমানে, চমৎকার বোলিং। আমিও তাকে পছন্দ করি, খুব ভালো লাগে তার বোলিং। তো সেই দিক দিয়ে সে সাকসেস। হাসান মাহমুদে শরীফুল পারফরমেন্সটা ইসলাম। একটু শরীফুলও সেম। শরীফুল আগে থেকে একটু অফ ফর্মে আছেন, বাট তারা অবশ্যই কামব্যাক করবে। আবাদতকে তো খেলানো হয়েছে একটা ম্যাচ, এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আবাদতকে খেলালে বাংলাদেশের জন্য ভালো। তিনি এনসিএলে মোটামুটি ভালো বল করেছে। তো আমি মনে করি আবাদত ব্যাড লাক, ভালো টিমে যাওয়া। অবশ্যই, মানে একজন পেস বোলিং লিজেন্ডের কাছ থেকে যখন পরামর্শটা পান আমাদের পেসাররা, তখন এটা তাদের জন্য বেশ কাজে লাগবে আমি আশা করি। আমি সুমনার কাছে যেতে যাচ্ছিলাম যে কার পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যদি আমি বলি, আর হ্যাঁ যারা পারফর্ম করছেন কিংবা যারা ন্যাশনাল টিমে আছেন তাদের মধ্যে কার খেলাটা বেশি ভালো লাগে আপনার কাছে? স্পেশালি ফার্স্ট অফ অল আমি বলতে চাই এবারে বিপলে কিন্তু কোনো স্পিনারকে আপনি দেখছেন না যে হাইয়েস্ট উইকেট টেকারের লিস্টে আছে, হুইচ ইজ গুড, বাট এট দ্য সেম টাইম আমি আপনি নিজে তো স্পিনার, তাহলে কিভাবে এটা ভালো হয়? স্পিনার কিন্তু আমরা কিন্তু চাচ্ছিলাম সাকিব আল হাসান থাকলে কিন্তু থাকতো নাকি? দেশে কিন্তু হয়তো- দুজন আছে। হ্যাঁ, তো sorry. আমরা সাকিব আল হাসানকে ডেফিনেটলি মিস করছি এই বিপিএলে। জি। অ্যাট দ্য সেম টাইমস এবারে উইকেটটা কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে। মিরপুরের উইকেটে সচরাচর আমরা সবসময় কমপ্লেইন শুনেই থাকি যে একটু লো স্পিনাররা বেনিফিট পায়, বাট অ্যাট দ্য সেম টাইমস ইটস ভেরি গুড ফর স্পিনার যে কিভাবে এই ধরনের উইকেটে আমরা ভালো বল করতে পারি। ইন্টারন্যাশনালি আমাদের এই ধরনের 200+ উইকেটে বেশি খেলা হয়, তো এটা খারাপ বলবো না। কিন্তু তাসকিন আহমেদ, আমি নিজেও ওই ম্যাচটাই দেখেছি, ছিলাম মাঠে বসে খেলা দেখেছি, 7 উইকেট হোলস, এবং নট অনলি দিস টাইম যে হাউ হি পারফর্ম ইন লাস্ট 2-3 ইয়ার্স ডুইং সো ওয়েল। অ্যাকচুয়ালি পেস বোলারের কথা বলবো, তাসকিনের কথা বলবো যে পার্টিকুলারলি খুবই ভালো করছে। এবং ব্যাটসম্যানের কথা যদি বলি, 2-3 জন অলরেডি আই ডোন্ট নো, হয়তো বা এনামুল হক বিজয়ের পসিবিলিটি আছে আবার ন্যাশনাল টিমে ব্যাক করার, ডোমেস্টিকে ব্যাক টু ব্যাক কিন্তু হাইয়েস্ট রান স্কোরার হয়েই আসছে। তো আমি মন থেকে চাই সে আরেকবার সুযোগ পাক বাংলাদেশের হয়ে, বাংলাদেশকে ভালো কিছু সার্ভ করুক। অবশ্যই আমরাও তাই চাই। আর তাসকিন আহমেদ তার জন্য খুব অভিজ্ঞতাময় একটা বিপিএল, তিনি 7 উইকেট নিয়েছেন, লিডারশিপ যে কোয়ালিটিটা আছে সেটা শো করার সুযোগ পাচ্ছেন। আমরা আরও কথা বলবো, কালকে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা নিয়েও কথা বলবো। আমাদের সাথেই থাকুন, ফিরছে আরেকটা বিরতি নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলাম ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, এবং সাথে আছেন জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য জান্নাতুল সুমনা। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, প্রথম ম্যাচটা যেটা কালকে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। তবে একটা বিগ ম্যাচ আছে, ওই ম্যাচটা দিয়েই শেষ হবে লিগ পর্বটা, সেই ম্যাচটা একবার দেখে নিতে চাই। ফরচুন বরিশাল ভার্সেস
চিটাগং কিংস, দুই দলই ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে তাদের প্লে অফ স্পট। চিটাগাং কিংসের মানে দুটা খেলা বাকি এখনো, একটা খেলা, ও, একটাই খেলা বাকি চিটাগং কিংসের। চিটাগং কিংস এখন হচ্ছে যে তারা কোয়ালিফায়ার্সে খেলবে নাকি মানে এলিমিনেটরে খেলবে সেটা মানে decide তারা হবে। ফরচুন বরিশালকে হারালে রংপুর 3-এ চলে আসবে, জি জি আর ফরচুন বরিশাল একই থাকবে। সেটাই আমরা একটু সাথে পয়েন্ট টেবিলটাও দেখে নিতে চাই, যেহেতু আমরা আলোচনা করছি এই ম্যাচটা নিয়ে। মানে এইখানে ফরচুন বরিশাল এখন টপে চলে গিয়েছে, রংপুর রাইডার্স যারা কিনা শুরু থেকে টপে ছিল তাদের তো লিগের সব খেলা শেষ। এখন চিটাগং কিংসের খেলা বাকি রয়েছে, ফরচুন বরিশালের খেলা বাকি রয়েছে। যদি চিটাগং কিংস কোনোভাবে ফরচুন বরিশালকে হারিয়ে দেয় তাহলে রান রেটে কিন্তু তারা রংপুর রাইডার্সকে সারপাস করেই নিবে, এইটা একটা ব্যাপার। আর দুর্বার রাজশাহী তখন আমরা যদি পরের পার্টটা দেখে থাকি দেখতে পারি এখানে খুলনা টাইগার্স রয়েছে, তারাও যদি 10 পয়েন্ট হয়ে যায় তাহলে তারা দুর্বার রাজশাহীকে সারপাস করে নিবে, 12 পয়েন্ট নিয়ে তারা উপরে চলে যাবে। ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স তারা তো আগেই আউট। পিছের দিক দিয়ে 1-2 টিম, মানে পিছের দিক দিয়ে। জি, এখন কালকের ওই দুইটা ম্যাচ তো গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কোয়ালিফায়ার্স আর এলিমিনেটর প্লেসের জন্য, মানে কিন্তু খুলনাকে জিততেই হবে, হ্যাঁ খুলনাকে জেতা জিতলে ছাড়া তারা কোনো option নেই। টপ 4-এ চলে যাবে। জি, জি, জি। আর ওদিক দিয়ে যদি চিটাগাং কিংস বরিশালকে হারিয়ে দেয়, তাহলে বরিশালকে হারিয়ে বরিশাল দিলে এবং, তাহলে হ্যাঁ বরিশাল আর চিটাগাং কিংসের খেলতে হবে আর তখন ফার্স্ট 3-এ চলে কোয়ালিফায়ার। যাবে রংপুর। জি, এখন এই ম্যাচটা চিটাগং কিংস, এর আগে তো চিটাগং কিংস হেরেছে, এর আগে দেখে ফরচুন বরিশালের কাছে, এইবারও কি তাই মনে হচ্ছে? এখন যদি মানে বরিশাল চাবে না আমার সোফার যদি মানে তাদের মোমেন্টটাকে নষ্ট করার, কারণ আপনি যখন গ্রুপের টপ 4-এ যাবেন তার আগে ম্যাচ যদি হেরে যান তাহলে কিন্তু একটু হলেও জেতার যে একটা অভ্যাস সেখান থেকে কনফিডেন্স লেভেলটা একটু কমে যাবে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই ফরচুন বরিশাল জেতার জন্যই খেলবে। চিটাগাংও সেম, বাট বরিশালের টিম যদি চিন্তা করেন অনেক স্ট্রং টিম, লোকালরাও ভালো খেলছে, জি। আমরা ভালো খেলছে, সেদিক দিয়ে চিন্তা করলে ফরচুন বরিশাল মনে হয় জিতে যাবে। এখন প্লে অফের জন্য কিন্তু ফরচুন বরিশাল তাদের শক্তি আরও বাড়াচ্ছে। অ্যাডাম মিলনে ইতিমধ্যে তারা কনফার্ম করে ফেলেছে, আরও কিছু প্লেয়ার আসছে, আবার কাইল মার্স তিনিও ব্যাক বানানো করতে ভালো পারেন। খেলছে, মানে জি, মানে দলে কি খুব বেশি পরিবর্তন প্রয়োজন আছে কিনা? ফরেন প্লেয়ারদের মানে যদি মানে যত টিম বেটার ফরেন প্লেয়ার আসবে তত কিন্তু ভালো। সো আমার মনে হয় যে লোকাল প্লেয়াররা কিন্তু সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। তামিম সুপার ব্যাটিং করছে, মুশফিকও, আহমদুল্লাহ রিয়াজ সবাই ভালো খেলছে। তো সেখানে যদি ফরেন প্লেয়ার এসে যদি আরও বেটার পারফরমেন্স দেয় তাহলে তো ওই টিম আরও স্ট্রং হয়ে যাবে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আসলে ফরচুন বরিশাল সোফার যত টিম আছে তার থেকে অনেক এগিয়ে আছে। অবশ্যই সুমনা, মানে আমাদের ফরেন প্লেয়ার, আমরা এর আগে যখন বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করেছে এবং বড় বড় তারকা এসেছেন, রিসেন্টলি আসছেন না, তার মধ্যে বেশ কিছু বিতর্ক তো আছে। এই বিতর্কের কারণে কি আমাদের বিদেশিরা আস্তে আস্তে বিপিএল বিমুখ হয়ে যাচ্ছে কিনা? এমনিতেই তো লিগে অন্যান্য ওয়ার্ল্ডের অন্য দেশে লিগগুলো হচ্ছে, হ্যাঁ, যেমনটা বলছিলেন যে অলরেডি কিন্তু ওয়ার্ল্ডে এখন অনেকগুলো T10, T20, দুবাই, অনেক জায়গায় এখন লিগ হচ্ছে। তো সেক্ষেত্রে মানে বাংলাদেশে যদি এরকম পেমেন্ট ইস্যু করে, ইটস অলরেডি এ ব্যাড ইম্প্যাক্টেড, যে অনেক প্লেয়ার আসেনি। যদি এটা হতে থাকে তাহলে কিন্তু আমরা হয়তো বা ওই জৌলসটা হারাবো বিপিএলে। তারপরেও কিছু টিমের এফোর্ট বলতেই হয় প্রশংসার দাবিদার, তারা আসলে চেষ্টা করছে যতটুকু ভালো প্লেয়ার নিয়ে আসা যায়। অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি প্রেস কনফারেন্সে দেখেন, তামিম ইকবাল কিন্তু বলেছে হয়তো বা দে ডোন্ট ওয়ান্টেড টু হ্যাভ মোর চেঞ্জেস বিকজ দে অলরেডি ডুইং ওয়েল উইথ দিস সেট আপ। সো এটার সাথে আমি একমত, হয়তো বা দু একটা চেঞ্জ যদি, স্পেশালি বরিশাল টিমের বোলিং লাইন আপটার কথা বলি, পেস বোলিং অ্যাটাকে, তো সেক্ষেত্রে বরিশাল টিম একটু পেস বোলিং অ্যাটাকে বাইরের থেকে ওভারসিজ প্লেয়ার নিয়ে আসতে পারে। আই থিঙ্ক ইট উইল বি গুড ফর দ্য বরিশাল টিম। অবশ্যই ব্যাটিংয়ে খুব একটা বেশি চেঞ্জের, আই ডোন্ট থিঙ্ক সো ব্যাটিং নিয়ে অত বেশি চেঞ্জেস আসছে, তারপর এক দুটা চেঞ্জ স্লগে করতে পারে। অবশ্যই শান্ত ভাই বিদেশিদের কথা বলছিলেন সুমনা, মানে আমাদের দুই একটা ফ্র্যাঞ্চাইজির জন্য কারণে কি অন্য ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? যে ফরচুন বরিশাল নিয়ে আসছে, Payment issue-টা রংপুর রাইডার্স আজকে নিয়ে থেকে না। আসছে, কিন্তু আমরা যেটা শুনছি যে প্লেয়াররা ওই দুই একটা ম্যাচ খেলবেন তার জন্য একদম পুরো টাকাটা অ্যাডভান্স দিয়ে তারপরে আসছে, তারপরেও পাওয়া যাচ্ছে না অনেককে। এটা কি আসলে আমাদের লিগটা আস্তে আস্তে একটু ব্যাকফুটে চলে যাচ্ছে কিনা? অবশ্যই যদি আপনি দেখেন আসলে এটা মানে পেমেন্ট ইস্যুটা অনেক দিন ধরে এই ফরেন প্লেয়ারদের কমপ্লেন। তারপরে আপনি ফরেন প্লেয়াররা কিন্তু এখানে এসে একটা, তারা কিন্তু একটা মানে খেলার পরে এন্টারটেনমেন্ট চায়, সেই জায়গা থেকেও আমার সেই জিনিসটা আমার মনে হয় যে তাদের একটা এফেক্ট করে, আমার এটা ধারণা। জি। আর সবচেয়ে বড় জিনিস যে পেমেন্ট ইস্যুটা। আর এখন যে অনেক ক্রিকেট হয়
যত বেশি টাকা দেবেন তারা সেদিকে যাবে। তো আমার মনে হয় যে পেমেন্টটা বিশেষ করে ফরেন প্লেয়ারদের, এখন আমাদের টিমগুলির যে বাজেট অ্যান্ড তারা দেখা যায় যে অনেক মানে ডিমান্ডটা অনেক বেশি করে চায়, কারণ অন্য জায়গা থেকেও ডিমান্ড আসতেছে। যদি ওইটা ফুলফিল করতে পারে, কমিটমেন্ট যদি ঠিক রাখতে পারে তাহলে সম্ভব, বাট ওই কমিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জান্নাতুল সুমনা, আপনাকে প্রশ্নটা করতে চাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ক্রিকেট মানে পুরুষ ক্রিকেটারদের বিপিএল দেখছি, অনেক অম্লমধুর অভিজ্ঞতা হচ্ছে। আমরা শুনেছি যে নারী ক্রিকেটারদের জন্য একটা বিপিএলের আয়োজন হতে যাচ্ছে। মানে এই বিপিএলগুলো হলো নারী ক্রিকেটারদের জন্য, এই টুর্নামেন্টগুলো হলে যখনই হোক না কেন নারী ক্রিকেটারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা? আমাদের অনেক বেশি আশা ছিল। আমরা লাস্ট গত কয়েক বছর থেকেই বলছিলাম যাতে আমাদের উইমেন্স বিপিএলটাও শুরু হয়। তো স্পেশালি আমি যদি টি-20-র কথা বলি, আমাদের উইমেন্স বাংলাদেশ টিমটা ওডিআইতে সোফার ডুইং সো ওয়েল, বাট টি-20তে আমরা অত বেশি ভালো করছি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটগুলো যত বেশি আমরা খেলবো, আমাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি থাকবে। খেলাই হয় না আমাদের, জি, মেয়েদের টি-20টা হয়ই না, তারা ওইভাবে অভ্যস্ত হতে পারে। জি প্লিজ কন্টিনিউ। তো সেক্ষেত্রে চিন্তা করা যাচ্ছে যে আমরা যদি এরকম বিপিএল করতে পারি, অ্যাটলিস্ট 6-7টা টিম না হলেও 3টা-4টা হোয়াট এভার ইট ইজ যদি শুরু করা যায়, কিছু বিদেশি প্লেয়াররা, ফরেন প্লেয়ার যারা রয়েছে তারা যদি আসে, তো ওখানে আমাদের দেখা যাচ্ছে যে একটা পজিটিভ ইম্প্যাক্ট বা লার্নিংয়ের যে ব্যাপারটা সেটা অনেক কিছু থাকে। আপনি হয়তোবা চিন্তা করবেন যে বাংলাদেশে বিপিএল আসার পরে টি-20 ক্রিকেট একটু ডেভেলপের দিকে যাচ্ছে। তো সেম থিং ফ্রম আস অ্যাজ ওয়েল, যে আমরা চাচ্ছি যে এই ধরনের পার্টিকুলারলি মানে এইটাই আমাদের আশা যে আমরাও যেন টি-20তে ভালো করতে পারি। তো এই জন্য আমাদের এই ধরনের ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেটটা থাকা উচিত। আর অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি এখন দেখবেন যে ওয়ার্ল্ডের বড় বড় দেশ, অস্ট্রেলিয়াতে বলি, ইংল্যান্ডে বলি, সিপিএল বলি, ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ বলি, আইপিএল, উইমেন্স আইপিএল হয়, সবগুলো দেশই খেলছে। তো এটা একটা রেপুটেশনের ব্যাপার থেকে যায়। তো বাংলাদেশ যদি করে, আমরা উই শুড বি প্রাউডেড যে আমরা ওয়ার্ল্ডের টপ 4টা দেশের মতো আমরাও করতে পারছি। তো এটাও একটা ব্যাপার। অবশ্যই আমরাও তাই আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ জান্নাতুল সুমনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, একই সাথে হাসিবুল হাসান শান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, সুমনা যেটা বলছিলেন, হ্যাঁ অনেক পজিটিভ নেগেটিভ অভিজ্ঞতা থাকবে, তাও পুরুষদের বিপিএলটা সেটা এগিয়ে চলছে। আশা করি সামনে আরও ভালোভাবে জিনিসটা অপারেট হবে এবং একই সাথে নারীদের ক্রিকেটেও গুরুত্ব দিতে হবে। বিসিবিতে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে একটা গোছানো নারীদের বিপিএল আয়োজন করার জন্য, এবং সেটা যাতে ভবিষ্যতে কন্টিনিউ থাকে। আশা করি তারা শুনবেন। আমাদের এই ছিল আজকের যে বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ, এই আয়োজনে। ধন্যবাদ।